বুজি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, বুজি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় তথা সামাজিক প্রতিষ্ঠান এই অধ্যায় নিয়ে কথা বলবো। আমরা এই অধ্যায় তথা সামাজিক প্রতিষ্ঠান এইটা সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে ধারাবাহিকভাবে কথা বলছি। তো এই অধ্যায়ে সামাজিক প্রতিষ্ঠান এই অধ্যায়ে তোমাদের আগেই বলেছিলাম যে তিনটা মোটামুটি আলোচনার বিষয়বস্তু রয়েছে। একটা হচ্ছে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে বিবাহ, দ্বিতীয় নাম্বার ছিল হচ্ছে পরিবার, এবং তৃতীয় নাম্বার হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। আমরা প্রথম দুইটা আলোচনা মোটামুটি শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে জ্ঞাতি সম্পর্ক বা কিনশিপ নিয়ে। তোমাদের একটু বলে রাখি যে তোমাদের হচ্ছে FT3 এর জন্য মোটামুটি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়েরই দুইটা করে অধ্যায় ছিল, অর্থাৎ 5 এবং 6। অর্থাৎ আমি যদি বলি প্রথম পত্র হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় ছিল তোমাদের FT সিলেবাসের জন্য। তো FT তে যেহেতু MCQ টাইপের প্রশ্ন হবে, সুতরাং তোমরা বাসাতে একটু কষ্ট করে হলেও দুইটা অধ্যায়ের MCQটা পড়ে নিবা। আর আমি সৃজনশীল আকারে ক্লাস নিয়ে শেষ করলাম বা আজকে শেষ করে ফেলবো হচ্ছে পঞ্চম অধ্যায়টা। ষষ্ঠ অধ্যায়টা আমরা শেষ করতে পারবো না, হয়তো FTর আগে এটা আমাদের শেষ ক্লাস হবে। তো যে জন্য বলছি যে তোমরা MCQ যেহেতু প্রশ্ন হবে, MCQটা আসলে তোমাদের নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। আর সৃজনশীল আকারে প্রশ্নের জন্য আমরা পঞ্চম অধ্যায় আজকের ক্লাসের মাধ্যমে শেষ করে দিব। তো যাই হোক, আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে যেটা বললাম কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক। কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক। দেখো, কিনশিপ শব্দের এই কিন শব্দের অর্থ হচ্ছে আত্মীয়, আর শিপ মানে সম্পর্ক। তাইলে সেই হিসেবে কিনশিপ শব্দটা অর্থ আসে কি আত্মীয়জনের সাথে সম্পর্কই হচ্ছে মূলত কিনশিপ। কিনশিপের সংজ্ঞায় দেখো আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট রবিন ফক্স এখানে নাম দেওয়া আছে তোমাদের রবিন ফক্স তার কিনশিপ এন্ড ম্যারেজ এই বইতে, অর্থাৎ বইয়ের নামটা তোমাদের বইতে দেওয়া নাই, রবিন ফক্স আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট বা আমেরিকান সোশ্যোলজিস্ট, মূলত রবিন ফক্স তার কিনশিপ এন্ড ম্যারেজ এই বইতে কিনশিপের সংজ্ঞা যেটা দিয়েছে যে আত্মীয়জনের সাথে সম্পর্কই হচ্ছে মূলত জ্ঞাতি সম্পর্ক। খুবই সহজ একটি সংজ্ঞা বা খুবই স্বাভাবিক একটি সংজ্ঞা, যেটা যে জ্ঞাতি সম্পর্ক বলতে কেবল আত্মীয় স্বজন বা জ্ঞাতিজনের মধ্যকার সম্পর্ককে বোঝায়। অর্থাৎ কিনশিপ এই শব্দটাকে আমরা ভাঙলে যে অর্থ পাই সেটাই মূলত উনি সেই বিষয়টাকেই উনি মূলত সংজ্ঞায়িত করেছেন। তাহলে দেখো, আমরা যেটা বললাম যে কিনশিপ শব্দের অর্থ হচ্ছে জ্ঞাতি সম্পর্ক, সেই হিসেবে আমরা এই কিন শব্দের অর্থ দিচ্ছি হচ্ছে আত্মীয় বা জ্ঞাতিজন, জ্ঞাতি। আর শিপ মানে হচ্ছে মূলত সম্পর্ক। তাহলে কিনশিপ হচ্ছে জ্ঞাতি সম্পর্ক বা আত্মীয়জনের সাথে সম্পর্ক। সেই হিসেবে রবিন ফক্স আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট তার কিনশিপ এন্ড ম্যারেজ এই বইতে এই শব্দটাকে উনি সংজ্ঞায়িত করেছেন। অর্থাৎ কিনশিপ বলতে উনি বোঝাচ্ছেন যে আত্মীয়জনের সাথে সম্পর্কই হচ্ছে মূলত জ্ঞাতি সম্পর্ক। এখন কথা হচ্ছে যে আত্মীয় এই কথাটা দেখো, আত্মীয় এইটাকে একটা মেথড হিসেবে চিন্তা করা হয়েছে। অর্থাৎ
অতীতকালের সময় বা অতীত সমাজ ব্যবস্থাকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে সেই সমাজ ব্যবস্থার ভিত্তি ছিল হচ্ছে মূলত এই আত্মীয় বা কিন। অর্থাৎ আমরা যদি হচ্ছে খুব কিছুদিন আগের কথা যদি আমরা যদি ইসলামের প্রথম যুগের আরবের কথা শুনি, আরবের ইতিহাস যদি আমরা একটু দেখি, তো সেই সময়ে আরব দেশগুলোতে কি ছিল, আরব দেশগুলোতে আমরা যেটাকে বলি আইয়ামে জাহিলিয়াত যুগ, অর্থাৎ সেই যুগগুলোতে ছিল হচ্ছে আত্মীয়তার সম্পর্কের উপর ভিত্তি করে এক একটা গোত্র বা গোষ্ঠী ছিল। প্রাচীনকালেও মানুষের সমাজ ব্যবস্থা বা জীবন ব্যবস্থা এরকম ছিল, অর্থাৎ যাদের মধ্যে আত্মীয় পরিজনের সম্পর্ক রয়েছে তারাই একটা গোত্র বা তারা একটা গোষ্ঠী হিসেবে মূলত বসবাস করতো, এবং এই গোষ্ঠী অপর গোষ্ঠীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু তারা যুদ্ধে লিপ্ত হতো। অর্থাৎ ওই সময়ে মানে বসবাসের মূল ভিত্তি ছিল হচ্ছে আত্মীয়, যার কারণে এই আত্মীয় বা কিনশিপকে মূলত এক সমাজবিজ্ঞানীরা মেথড হিসেবে চিন্তা করেছেন যে এইটাই হচ্ছে মানব সমাজের মূলত বসবাসের প্রথম মানে ক্রাইটেরিয়া ছিল, বা এর উপর ভিত্তি করেই মানুষ একত্রিতভুক্ত হয়ে বসবাস করত। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। তাহলে আমরা কিনশিপ সম্পর্কে কি বললাম? কিনশিপ হচ্ছে মূলত আত্মীয়জনের সাথে বা আত্মীয়জনের সাথে সম্পর্কযুক্ত অবস্থানটাই হচ্ছে মূলত কিনশিপ। কিনশিপ এই শব্দটাই হচ্ছে মূলত সংজ্ঞা। কিন মানে আত্মীয় বা জ্ঞাতি, শিপ মানে সম্পর্ক, অর্থাৎ আত্মীয়জনের সাথে সম্পর্কই হচ্ছে মূলত জ্ঞাতি সম্পর্ক। এই আত্মীয় এইটা আবার দেখো, আমরা যদি এই প্রকারভেদে আচ্ছা আমরা প্রকারভেদটা একটু দেখি, তাহলে জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার হবে। অর্থাৎ জ্ঞাতি সম্পর্কে যে প্রকারভেদগুলো রয়েছে, টাইপস অফ কিনশিপ আছে। টাইপস অফ কিনশিপ, এই টাইপ টাইপস অফ কিনশিপ বা জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদ যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে এখানে দেখব যে আত্মীয়তার সম্পর্ক বিভিন্ন বিষয়গত দিক দিয়ে ব্যাখ্যা করা যায়, এবং পাশাপাশি বিভিন্ন বিষয়গত দিক দিয়ে এটা তৈরি হতে পারে। এটা শুধুমাত্র যে রক্তের সম্পর্কযুক্ত ছেলে মেয়ে, বাবা ভাই বোন, এদের মধ্যে যে একটা সম্পর্ক, এর বাইরেও অনেক ব্যক্তিদের সাথে সম্পর্ক হতে পারে যাদেরকে আমরা চিনি না, বা যাদের সাথে আমাদের ওইভাবে কোনো আগে বা পূর্বে যোগাযোগ ছিল না। এরকম কিছু ঘটনা, কিছু পরিস্থিতির মাধ্যমে তাদের সাথে খুবই নিকটাত্মীয়মূলক সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। তো যাই হোক, যেটা আমরা বলতেছি যে টাইপস অফ কিনশিপ বা আত্মীয়তার বা জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদ যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে বায়োলজিক্যাল টাইপস। প্রথমে তোমাদের যেটা আছে যে বায়োলজিক্যাল টাইপস বা বায়োলজিক্যাল রিলেশনশিপ, বায়োলজিক্যাল টাইপ আর বায়োলজিক্যাল রিলেশনশিপ। অর্থাৎ বায়োলজিক্যাল টাইপ বলি আর বায়োলজিক্যাল রিলেশনশিপ বলি, মানে বিষয়টা হচ্ছে যে রক্তের সম্পর্কযুক্ত জ্ঞাতি। রক্তের সম্পর্কযুক্ত কারা? রক্তের সম্পর্কযুক্ত হচ্ছে বাবা মা, ভাই বোন, দাদা, মানে যাদের সাথে মূলত রক্তের সম্পর্ক বিরাজমান, বা যেমন বাবার সাথে বাবা মায়ের রক্তের সম্পর্ক হচ্ছে ভাই বোনের মধ্যে রয়েছে, আবার দাদা দাদির রক্তের সম্পর্ক রয়েছে হচ্ছে বাবা মায়ের মধ্যে। তো সেই হিসেবে বলা হচ্ছে যে যাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে, এই রকম সম্পর্কযুক্ত গোষ্ঠীকে বা এরকম সম্পর্কযুক্ত আত্মীয়কে বলা হচ্ছে বায়োলজিক্যাল টাইপস, অর্থাৎ রক্তের সম্পর্কযুক্ত আত্মীয়। এবং 2 নাম্বার হচ্ছে ম্যারিটাল টাইপস, বা তোমাদের বইতে যেটা আছে সেটাকে যদি আমি বলি অ্যাফিনাল কিনশিপ বা অ্যাফিনাল। প্রথমটা যেটা বললাম যেটা হচ্ছে বায়োলজিক্যাল টাইস, দ্বিতীয় নাম্বার হচ্ছে ম্যারিটাল টাইস অর অ্যাফিনাল কিনশিপ, মানে বৈবাহিক সম্পর্কযুক্ত আত্মীয়, বৈবাহিক সম্পর্ক। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে মনে করো
এই রহিম মনে করেন যে জামিলাকে বিয়ে করলো। এখন এই রহিমের সাথে জামিলার কোনো পূর্বসূত্র ছিল না, ধরে নাও এই রহিমের সাথে জামিলার কোনো পূর্বসূত্র ছিল না, শুধুমাত্র বৈবাহিক সম্পর্কের কারণে এই রহিমের পরিবার, আত্মীয়, এই জামিলার পরিবার, ওর আত্মীয়, সবার মধ্যে একটা সুসম্পর্ক বিরাজ করতেছে। অর্থাৎ জিনিসটা লক্ষ্য করো যে রহিমের সাথে জামিলার যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো বা যখনই তাদের মধ্যে বিয়ে হলো, যদিও রহিমের সাথে জামিলার কোনো পূর্বসূত্র ছিল না, শুধুমাত্র বিবাহের জন্য এই রহিমের পরিবারের সাথে জামিলার পরিবার বা রহিমের হচ্ছে আত্মীয় স্বজনের সাথে জামিলার আত্মীয় স্বজনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেল। অর্থাৎ এই সম্পর্ক তৈরির বেসিস কি বা ভিত্তি কি? বিবাহ। বিবাহ শুধুমাত্র বিবাহের জন্য এই ব্যক্তির সাথে এই ব্যক্তির পরিবারের সাথে এই ব্যক্তির পরিবার, এই ব্যক্তির আত্মীয় স্বজনের সাথে এই ব্যক্তির আত্মীয় স্বজনের একটা ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল। তো যার কারণে এই সম্পর্ককে বলা হচ্ছে ম্যারিটাল টাইস অথবা অ্যাফিনাল কিনশিপ, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক। এদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু রক্তের সম্পর্ক যখনই এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, যখন এদের ছেলে মেয়ে হচ্ছে, তখন সেটা রক্তের সম্পর্ক হচ্ছে। বাট আগে অগ্রিম কোনো রক্তের সম্পর্ক এদের মধ্যে বিরাজমান ছিল না, শুধুমাত্র বিবাহ বা বৈবাহিক সম্পর্কের কারণে এই দুই পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলো। তো যার কারণে এই সম্পর্ককে বলা হচ্ছে ম্যারিটাল টাইস অথবা অ্যাফিনাল কিনশিপ। তৃতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে কাস্টমারি টাইস। আমি এটা রাখলাম। আচ্ছা, আমি যদি একটু কাস্টমারি টাইস, আচ্ছা এটা বাংলাতে প্রথাগত সম্পর্ক। প্রথাগত কাস্টমারি মানে হচ্ছে প্রথাগত। কাস্টমারি টাইস বা প্রথাগত সম্পর্ক কি? অর্থাৎ আমরা যে এলাকা বা যে জায়গাতে বাস করি, সেই জায়গার আশেপাশের কিছু মানুষের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, যাদেরকে আমরা সহজ কথায় প্রতিবেশী বলি। প্রতিবেশী, এই প্রতিবেশীদের সাথে যে সম্পর্ক সেটাই বলা হচ্ছে কাস্টমারি টাইস। এরা যদিও রক্তের সম্পর্ক না, বৈবাহিক সম্পর্কও না, বাট তারপরেও এদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। অর্থাৎ একই সাথে চলাফেরা, ওঠা বসা মাধ্যমে এদের সাথে একটি সম্পর্ক তৈরি, এবং বিপদে আপদে কিন্তু এরা আমাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক বিষয়ের আশ্বাস দেয়। তো সেই হিসাবে আমাদের বিপদে এরা আসে, এদের বিপদে আমরা এগিয়ে যাই। তো এই হিসেবে এদের সাথে আমাদের যে সম্পর্কটা তৈরি হয়, সেই সম্পর্ক বা সেই আত্মীয়তার অবস্থাকে বলা হচ্ছে কাস্টমারি টাইপ বা প্রথাগত সম্পর্ক। অর্থাৎ একই সাথে চলাফেরা, ওঠা বসার মাধ্যমে মূলত এই সম্পর্কটা তৈরি হয়। এবং চতুর্থ নাম্বার যেটা আছে, আমি এটা মুছে দেই। চতুর্থ নাম্বার হচ্ছে ফিকশনাল টাইস। ফিকশনাল টাইস বা কাল্পনিক সম্পর্ক। কাল্পনিক সম্পর্ক হচ্ছে যে এরা কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশী না, কিন্তু তারপরেও কোনো কোনো বিষয়ের প্রেক্ষিতে এদের সাথে আমাদের একটি সম্পর্ক তৈরি হয়। যেমন আমরা মিতা শব্দটা বলি। মিতা মানে একই ব্যক্তির বা একই নামের সাথে একাধিক ব্যক্তি থাকলে তাদের মধ্যে আলটিমেটলি এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়, বা তারা আমরা যদি বলি যে দোস্তি পাতা, মিতা পাতা, বন্ধু পাতা, তো এই পাতানো সম্পর্ক যেটা বলে মিতা বলি, বা এটা হচ্ছে পাতানো সম্পর্ক। পাতানো সম্পর্কটা কেমন? পাতানো সম্পর্ক হচ্ছে, ধরে নাও, আচ্ছা, এই যে বিভিন্ন জায়গাতে এরকম দেখা যায় যে এই যে বিয়ের সময় বিশেষ করে হচ্ছে এই যে উকিল বাবা বা উকিল বাপ যেটাকে বলে, যদিও এই ধারণাটা আমাদের দিকে বা সব জায়গাতেই সমানভাবে নাই। আমি সিলেটের দিকে দেখছি, শরীয়তপুরেও দেখছি
তো এই যে উকিল বাবা অর্থাৎ বিয়ের সময় যে হচ্ছে সাক্ষী হিসেবে মেয়ের বা ছেলের সাক্ষী হিসেবে যিনি থাকেন, মেয়ের বিশেষ করে, তো এই উকিল বাবাকে পরবর্তীতে কিন্তু আলটিমেটলি বাবার মতোই ওই মেয়ে সম্মান করে, এবং একই সাথে ওই বাবাও ওই মেয়েকে কিন্তু তার মেয়ের মতোই হচ্ছে দেখে বা মেয়ের মতো হিসেবে চিন্তা করে। আমি বলতেছি যে এই যে একটা সম্পর্ক, অর্থাৎ বাবা না কিন্তু তারপরেও তার সাথে বাবার মতো একটা সম্পর্ক তৈরি হইলো, এই ধরনের সম্পর্কে বলা হচ্ছে ফিকশনাল টাইজ। এবং পাশাপাশি আমরা একই নামের একাধিক ব্যক্তি থাকলে, অর্থাৎ মনে করো যে তোমার বাড়িতে একজন ব্যক্তি আসছে, সেই ব্যক্তির নাম তোমার বাবার নামের সাথে সেম, তো আলটিমেটলি কোনো ঘটনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে তাদের সাথে একটা সুসম্পর্ক বিরাজমান হয়, তো তার সাথে তুমি যোগাযোগ রাখো বা সে তার আপদ বিপদে তুমি খোঁজখবর নাও বা সেও তোমার আপদ বিপদে খোঁজখবর নেয়। এইভাবে হতে হয় কি যে শুধুমাত্র নাম বা সম্পর্ক পাতার উপর ভিত্তি করে তাদের সাথে একটা সুসম্পর্ক বিরাজমান করে। তো এই ধরনের সম্পর্ককে বলা হচ্ছে টাইস অফ বা ফিকশনাল টাইস বা কাল্পনিক সম্পর্ক। তোমাদের বইতে মূলত এখানে 5 প্রকার দেওয়া আছে, কিন্তু 5 প্রকার দেওয়া থাকলেও মূলত এই স্বগোত্রভুক্ত সম্পর্ক এটা হচ্ছে মূলত বায়োলজিক্যাল সম্পর্কেরই একটা অংশ। তোমাদের বইতে যেটা দেওয়া আছে, আমি যেটা বললাম যে তোমাদের বইতে 5 প্রকার সম্পর্ক দেওয়া আছে, কিন্তু 5 প্রকার সম্পর্কের মধ্যে 1 এবং 3 যেটা কনস্যাঙ্গুইন কিনশিপ অর্থাৎ স্বগোত্রীয় এবং বায়োলজিক্যাল বা রক্ত সম্পর্কযুক্ত সেম, এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করার কিছু নাই। তবে যদি তোমরা 5 প্রকার সম্পর্ক দেখাতে চাও তাহলে এই সম্পর্কের বাইরে আরেক প্রকার সম্পর্ক রয়েছে যেটা তোমাদের বইতে নাই, সেটা হচ্ছে টাইস অফ অ্যাডাপ্টেশন। টাইস অফ অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন মানে অভিযোজন সম্পর্ক। অভিযোজন সম্পর্কটা হচ্ছে এরকম যে মনে করো তোমার কোনো কারণে কোনো প্রাকৃতিক দুর্যোগে ঘর ভেঙে গেল বা বাড়ি ভেঙে গেল, এখন তুমি হঠাৎ করে একটা জায়গাতে গিয়ে বসবাস স্থাপন করা শুরু করলো, এবং ওই জায়গাতে বসবাস করতে গিয়ে তোমার কিছু প্রতিবেশী তৈরি হবে যেটাকে আমরা ফিকশনাল টাইপ বললাম, অর্থাৎ এখানেও তোমার ছিল আবার ওখানেও তোমার কিছু তৈরি হচ্ছে। আবার পাশাপাশি তুমি একটি নতুন জায়গাতে, অভিযোজন মানে বলা হচ্ছে যে নতুন জায়গাতে খাপ খাইয়ে নেওয়া। মনে করো যে তুমি একটি জায়গা চেঞ্জ করলা বা শিফট করলা, তো ওই জায়গাতে গিয়ে যে একটি নতুন পরিবেশের সাথে নতুন পরিবেশ পরিস্থিতি মানুষের সাথে তোমার যে একটি সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্ককে বলা হচ্ছে টাইস অফ অ্যাডাপ্টেশন। যদিও টাইস অফ অ্যাডাপ্টেশন আর ফিকশনাল টাইস অনেকটা একই রকম, বা যেটাকে আমরা কাস্টমারি টাইস অনেকটা একই রকম, অর্থাৎ অ্যাডাপ্টেশন এবং হচ্ছে কাস্টমারি টাইস প্রায় একই রকম, কিন্তু আলাদাভাবে তোমরা যদি বলতে চাও তাহলে ফিকশন টাইপস অফ অ্যাডাপ্টেশন যেটা বলা যায় অভিযোজনটা হচ্ছে একটি নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যাডাপ্টেশন। তো এই নতুন প্রক্রিয়াকে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা একটি নতুন অবস্থাকে নিজের সাথে মানানসই করে নেওয়ার জন্য ওই জায়গার কিছু ব্যক্তিবর্গ বা কিছু পরিবেশ পরিস্থিতির সাথে একটি সম্পর্ক তৈরি হয়ে যাবে, একটি সম্পর্কপূর্ণ একটি অবস্থা তৈরি হয়। এই ধরনের অবস্থা বা এই ধরনের সম্পর্ককে বলা হচ্ছে টাইপস অফ অ্যাডাপ্টেশন। তো যেটা হচ্ছে কাস্টমারি টাইজেরই অনুরোধ, যার কারণে অনেক বইতে এই 5 প্রকার দেখা, অনেক বইতে এই 4 প্রকারই দেখায়। তো তোমাদের যদি এই রকম প্রশ্ন থাকে যে জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদ, তোমরা 5 প্রকার দেখাতে পারো, তবে 5 প্রকার যদি দেখাও তাহলে এইভাবে দেখাতে হবে, না হলে তোমাদের 4 প্রকারই দেখাতে হবে। তো এই হচ্ছে মূলত তোমাদের জ্ঞাতি সম্পর্ক সম্পর্কিত আলোচনা। আর এরপরে জ্ঞাতি সম্পর্কের সমাজীবনে জ্ঞাতি সম্পর্কের যে গুরুত্ব আছে, এই গুরুত্ব খুবই সিম্পল। তোমরা যদি একটু চোখ কান খুলে দেখো, বর্তমান পৃথিবী জ্ঞাতি সম্পর্কের উপর ভিত্তি করে মূলত দাঁড়িয়ে আছে। এখানে নীতি নৈতিকতার থেকেও বড় কথা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক যদি সুষ্ঠু নিরপেক্ষ বিষয় অবস্থান না করে, তাহলে সেখানে কাজ করে হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। যেটা বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা খুব বেশি ভালোভাবে পরিলক্ষিত। তো এই হচ্ছে মূলত তোমাদের এই অধ্যায়ের কিছু সামাজিক প্রতিষ্ঠান তথা পরিবার বিবাহ, পরিবার এবং জ্ঞাতি সম্পর্ক সম্পর্কিত কিছু প্রাথমিক আলোচনা। আমি সবসময় বলি যে তোমরা ক্লাসটা দেখার সময় অবশ্যই বই সাথে নিয়ে দেখবা। বই সাথে নিয়ে দেখলে হয় কি, তোমাদের ক্লাসগুলোকে তোমরা বইয়ের সাথে মিলাই নিতে পারো। তো তোমাদের এই অধ্যায় মোটামুটিভাবে আমি শেষ করছি এই ক্লাসের মাধ্যমে। এর পরবর্তী ক্লাসে বা এর পরবর্তী আলোচনা আমরা পরের অধ্যায় তথা 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করব। আমি প্রথমে বলেছিলাম তোমাদের এফটির আগে যদি সম্ভব না হয় তাহলে এটাই হয়তো হবে শেষ ক্লাস। তবে এফটির জন্য সম্ভবত তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকলে এমসিকিউ পড়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের নিজ দায়িত্ব।
পাশাপাশি আমি সৃজনশীল আকারে প্রশ্নটা করানোর চেষ্টা করেছি বা অধ্যায়টা শেষ করার চেষ্টা করেছি, সেই হিসাবে আমাদের আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের পঞ্চম অধ্যায় শেষ হচ্ছে। তো তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো।